জেসমিনকে বলে পরীর ঘরের দিকে পা বাড়ায় বিন্দু। যাওয়ার আগে আবিরজানের ঘরের দিকে উকি দিতে ভোলে না সে। আচমকা বিন্দুর আগমনে হকচকিয়ে গেল পরী। তবে নিজের সখীর প্রতি তার অভিমানও কম জমেনি। এতদিন কোথায় ছিল, তাই সে অভিমান মিশ্রিত কণ্ঠে বলে, তুই এইখানে আইসোস কেন? কেডা তুই? হাসল বিন্দু। সঙ্গে সঙ্গেই ওর গজ দাঁতটা যেন উদয় হলো। পরী এক ধ্যানে শ্যামকন্যার হাসি দেখল, যেন মুক্ত ঝরছে ওই হাসি থেকে। বিন্দু হাসি দেখে পরীর বলতে ইচ্ছে করছে, এইভাবে হাসিস না, আমার খুব হিংসে হয়। এই মেয়ে রূপ নয়, হাসি দিয়ে পুরুষের মন ভোলাতে পারবে, যেমন করে সম্পানের মন ভুলিয়েছে। পরী বলল, থাক আর হাসতে হইব না, কি কইবি ক তাড়াতাড়ি। বিন্দুর মুখে রাতে বেড়াতে যাওয়ার কথা শুনে আনন্দে মেতে উঠল পরীর মন। অনেক দিন বেরোনো হয় না, মুহূর্তেই বিন্দুর প্রতি সব অভিমান যেন বন্যার পানিতে ভেসে গেল। কাঠের আলমারিটি খুলে একখানা মখমলের শাড়ি বিন্দুর হাতে ধরিয়ে দিয়ে বলল, আজ তুই এই কাপড়টা পরিস। শাড়িতে হাত বুলিয়ে বিন্দু পরীর দিকে তাকিয়ে বলে, তুই তো কাপড় পরস না পরিবানু, তাইলে এত সুন্দর কাপড় পাইলি কই? পরী চটজলদি আয়নার সামনে থেকে দুটো ফিতে এনে বিন্দুর হাতে গুজে দিয়ে বলল, সোনা আপার ঘরে পাইছি, এই কাপড় তো কেউ পরবো না, তাই তোরেই দিলাম, নিয়ে যা, আইজ পরিস, তোরে খুব সুন্দর দেখাইব। খুশি হলো বিন্দু। শাড়িটার নেতিয়ে পড়া আঁচলটা দিয়ে পেঁচিয়ে নিয়ে বের হলো সে। উঠোনে আসতেই দেখলো মালা বারান্দায় বসে কাশছে। বিন্দু সেদিকে এগিয়ে গিয়ে বলল, জেডি, তোমার শরীরটা আইজও খারাপ? যেদিনই আহি সেই দিনই দেখি তুমি অসুস্থ। পরীর বাপরে কইয়া একটা ডাক্তার দেখাও। কবিরাজরে তো কতই দেখাইলা। বিন্দুর প্রশ্নের উত্তর না দিয়ে মালা জিজ্ঞাসা করে, আইস পরী কি দিল তোরে? তাড়াতাড়ি বাড়ি যা, পরীর দাদি দেখলে চিল্লাইব। বিন্দু আর দেরি করলো না, দৌড়ে চলে গেল ঘাটে। গিয়ে ভেলা চড়াতেই দেখলো শহুরে ডাক্তারদের নৌকা ভিড়ছে। ওদের দেখেই বিন্দু মনে পড়ে গেল সম্পানের কথা। ইস, পরীকে আসল কথা বলতেই ভুলে গেছে। রাতে বলে দেবে ভেবে বিন্দু ভেলা ভাসালো জলে। নিজ ঘরে এসে বিশ্রাম নিচ্ছে নাইম। শেখর আর আসিফ আজকে পালকের মুখে সবই শুনেছে ওরা, এমনকি অবাকও হয়েছে। হয়তো অনেকগুলো বছর পেরিয়ে গেছে সোনালির চলে যাওয়ার। এর মধ্যে একটি বারও মেয়েকে ফিরিয়ে নেওয়ার কথা ভাবেনি আফতাবউদ্দিন। আশ্চর্যজনিত হয়ে শেখর বলে, এই জমিদার মশাই অদ্ভুত রে, মেয়েটাকে ফিরিয়ে আনা তো দূরের কথা, একবার খোঁজও নেয়নি। ব্যাপারটা অদ্ভুত, তাই না? পালঙ্কের উপর দু পা তুলে বসে আছে আসিফ, আর নাইম শুয়ে আছে। শেখরের কথা শুনে নাইম উঠে বসে বলল, মেয়ের থেকে নিজের আত্মসম্মানটাই বড় করে দেখছেন জমিদার, এই জন্যই মেয়ের কোনো খোঁজ নেননি। তাছাড়া আমার মতে দোষটা তো একা জমিদারের নয়, ওনার মেয়েরও আছে। সেও চাইলে এখানে আসতে পারতো। জমিদার হয়ে কিভাবে তিনি তার মেয়েকে একটা নিচু পরিবারের ছেলের সঙ্গে বিয়ে দিবে? দুজনের কথার মধ্যে আসিফ বলে উঠল, ওটাই প্রধান সমস্যা। কিন্তু ভালোবাসা তো বলে কয়ে আসে না, এরা হুটহাট করে এসে মনের মধ্যে গেঁথে যায়। কথাটা বলে একটু থামলো আসিফ, তারপর নাইমকে জিজ্ঞাসা করে, আচ্ছা নাইম, তুই যে পরীকে দেখতে চাইছিস, মানে তোর দেখার ইচ্ছাটা কি শুধুই ইচ্ছা নাকি অন্য কিছু?